বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত 2021 সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি আফরোজা হাশেম, সহকারী শিক্ষক ইংরেজি। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো সবাই। নিশ্চয়ই আশা করছি তোমরা নিরাপদে বাড়িতেই অবস্থান করছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সবাই নতুন বই হাতে পেয়ে গিয়েছো। আশা করছি তোমরা ইতিমধ্যে বই পড়াও শুরু করে দিয়েছো। আজকে আমি তোমাদেরকে গ্রামারের একটি টপিক প্রিপোজিশন সম্পর্কে দেখাবো। শিক্ষার্থীরা, প্রিপোজিশন সম্পর্কে আলোচনা শুরু করার আগে তোমাদেরকে জানতে হবে প্রিপোজিশন কি। চলো আমরা জেনে নিই প্রথমে প্রিপোজিশন কি। শিক্ষার্থীরা দেখো, প্রিপোজিশন কি। তোমরা নিশ্চয়ই আগের ক্লাসে শিখেছো প্রিপোজিশন সম্পর্কে। পার্টস অফ স্পিচ সম্পর্কে নিশ্চয়ই জেনেছো তোমরা। তার একটি হচ্ছে প্রিপোজিশন। তোমরা নিশ্চয়ই জেনেছো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন সম্পর্কে। তারই একটি হচ্ছে প্রিপোজিশন। আজকে আমরা এটা সম্পর্কেই জানবো, প্রিপোজিশন কি, প্রিপোজিশনের ব্যবহার, তা আমরা দেখে নিব। চলো দেখে নেওয়া যাক। শিক্ষার্থীরা দেখো, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন অথবা নাউন এর সমপর্যায়ের কোনো ওয়ার্ডের পূর্বে বসে তার সাথে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। আবার খেয়াল করো, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন অথবা নাউন এর সমপর্যায়ের কোনো ওয়ার্ডের পূর্বে বসে তার সাথে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। তো শিক্ষার্থীরা, প্রিপোজিশন নাউন অথবা প্রোনাউনের নাউন বা প্রোনাউন অথবা এর সমপর্যায়ের কোনো ওয়ার্ডের পূর্বে বসে এবং বাক্যের মধ্যে যে অন্যান্য ওয়ার্ডগুলো অবস্থিত থাকে তার সাথে এর সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। এই বাক্যটি খেয়াল করো, আই অ্যাম গোয়িং টু স্কুল উইথ রহিম। আই অ্যাম গোয়িং টু স্কুল উইথ রহিম। এখানে উইথ প্রিপোজিশন আর রহিম নাউন। রহিমের সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডগুলোর যে সম্পর্ক, মানে আমি রহিমের সাথে স্কুলে যাচ্ছি, এই উইথ রহিমের সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্কটা বুঝিয়ে দিচ্ছে। এখানে উইথ হচ্ছে প্রিপোজিশন। এখন আমরা প্রিপোজিশনের কিছু ব্যবহার সম্পর্কে জানব এবং প্রিপোজিশনগুলোও চিনে নিব। খেয়াল করো, প্রথম অ্যাবাউট। আমরা অ্যাবাউট সম্পর্কে জেনে নিই। দেখো, কোনো বিষয় সম্পর্কে যখন বোঝানো হয় কিছু, তখন অ্যাবাউট প্রিপোজিশনটি ব্যবহার করা হয়। যেমন ধরো, দিস ইজ আ বুক অ্যাবাউট আওয়ার লিবারেশন ওয়ার। এটি একটি আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে এটি একটি বই। এখানে অ্যাবাউট প্রিপোজিশন। অ্যাবাউট সম্পর্কে আমরা জেনেছি, এখন জানবো অ্যাবভ সম্পর্কে। দেখো, কোনো কিছুর চেয়ে পরিমাণে অথবা সংখ্যায় বেশি এরকম বোঝাতে অ্যাবভ বসে। যেমন দেখো, দে ডু নট অ্যাকসেপ্ট চিলড্রেন অ্যাবভ দ্য এজ অফ 6। দে ডু নট অ্যাকসেপ্ট চিলড্রেন অ্যাবভ দ্য এজ অফ 6। এখানে অ্যাবভ প্রিপোজিশন। আফটার, কোনো কিছুর পরে অথবা কোনো সময় পরে বুঝাতে আফটার ব্যবহার করা হয়। যেমন, আফটার উইনিং দ্য নোবেল প্রাইজ হি বিকেম ফেমাস। আফটার উইনিং দ্য নোবেল প্রাইজ হি বিকাম ফেমাস। এখানে আফটার উইনিং দ্য নোবেল প্রাইজ অর্থাৎ নোবেল পুরস্কার বিজয়ের পরে, অর্থাৎ কোনো কিছুর পরে অথবা কোনো একটি সময়ের পরে বোঝাতে আফটার ব্যবহার করা হয়। যেমন এখানে কোনো কিছুর পরে, আফটার উইনিং দ্য নোবেল প্রাইজ অর্থাৎ নোবেল পুরস্কার বিজয়ের পরে কি হয়েছে, হি বিকেম ফেমাস, সে বিখ্যাত হয়েছিল।
এরপর দেখো এখানে কোনো সময়ের পরে একটা উদাহরণ, আফটার হাফ অ্যান আওয়ার হি কেম ব্যাক। আফটার হাফ অ্যান আওয়ার হি কেম ব্যাক, অর্থাৎ আধা ঘন্টা পর সে ফিরে এসেছিল। এখানে কোনো সময়ের পরে বোঝাতে আফটার ব্যবহৃত হয়েছে। শিক্ষার্থীরা এর পরের প্রিপোজিশনটি খেয়াল করো। এখন আমরা জানব বিফোর সম্পর্কে। বিফোর, কোনো ব্যক্তি বা বস্তুর আগে। হি রিচড হেয়ার বিফোর ব্রেকফাস্ট। হি রিচড হেয়ার বিফোর ব্রেকফাস্ট, অর্থাৎ সে এখানে হি রিচড হেয়ার, সে এখানে পৌঁছেছিল, নাস্তার পূর্বে সে এখানে পৌঁছেছিল। নাস্তার পূর্বে সে এখানে পৌঁছেছিল, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর আগে বোঝাতে বিফোর ব্যবহৃত হয়। এরপর দেখো বিহাইন্ড। বিহাইন্ড, বিহাইন্ড মানে পিছনে অথবা পিছনে বোঝাতে, সেন্টেন্সে কোনো কিছু পিছনে বোঝাতে তখন বিহাইন্ড প্রিপোজিশনটি আমরা ব্যবহার করি। যেমন দেখো হি স্টুড বিহাইন্ড মি, সে আমার পিছনে দাঁড়িয়ে ছিল। হি স্টুড বিহাইন্ড মি, সে আমার পিছনে দাঁড়িয়ে ছিল। বিলো, শিক্ষার্থীরা বিলো আরেকটি প্রিপোজিশন। কখন ব্যবহার করা হয় দেখো, কোনো ব্যক্তি বা বস্তুর নিচে অবস্থান বোঝাতে। কোনো ব্যক্তি বা বস্তুর নিচে অবস্থান বোঝাতে বিলো ব্যবহার করা হয়। যেমন দেখো হি ডাইভড বিলো দ্য সারফেস অফ দ্য ওয়াটার। হি ডাইভড বিলো দ্য সারফেস অফ দ্য ওয়াটার, অর্থাৎ সে পানির উপরিভাগের নিচে ডুব দিল। কোথায় ডুব দিল? সে পানির উপরিভাগের নিচে ডুব দিল, অর্থাৎ এখানে বিলো দ্য সারফেস অফ দ্য ওয়াটার, পানির উপরিভাগের নিচে ডুব দিল। তাহলে কোনো ব্যক্তি বা বস্তুর নিচে অবস্থান যখন বোঝাচ্ছি তখন কোন প্রিপোজিশনটি ব্যবহার করছি? বিলো। ওকে, এরপর দেখো বিটুইন, দুইজন ব্যক্তি অথবা বস্তুর মাঝখানে বোঝাতে বিটুইন ব্যবহার করি। যেমন দেখো দ্য গার্ল সেট বিটুইন হার প্যারেন্টস। দ্য গার্ল সেট বিটুইন হার প্যারেন্টস, অর্থাৎ মেয়েটি তার মা বাবার মাঝখানে বসেছিল। মেয়েটি তার মা বাবার মাঝখানে বসেছিল, অর্থাৎ সেন্টেন্সে বিটুইন আমরা কখন ব্যবহার করি? দুজন ব্যক্তি অথবা বস্তুর মাঝখানে যখন বোঝাচ্ছি তখন আমরা কি ব্যবহার করছি? বিটুইন। অর্থাৎ বিটুইন ব্যবহার করছি যখন সেন্টেন্সের অর্থে আমরা বোঝাচ্ছি যে কোনো দুজন ব্যক্তি অথবা বস্তুর মাঝে, তখন বিটুইন প্রিপোজিশনটি ব্যবহার করছি। এরপরে দেখো বাই, কাছে, পাশে, নিকটে বা ধারে যখন বোঝানো হয় তখন সেন্টেন্সে বাই ব্যবহার করা হয়। যেমন দেখো দ্য চাইল্ড সেট বাই হিজ মাদার। দ্য চাইল্ড সেট বাই হিজ মাদার, অর্থাৎ শিশুটি তার মায়ের পাশে বসেছিল। শিশুটি কোথায় বসেছিল? তার মায়ের পাশে। বাই হিজ মাদার, শিশুটি তার মায়ের পাশে বসেছিল। এখানে মায়ের পাশে বোঝাতে বাই ব্যবহার করেছি। তাহলে এই সেন্টেন্সে প্রিপোজিশন কোনটি? বাই। কেন বাই ব্যবহার করলাম? কারণ সে তার মায়ের পাশে বসেছিল। কাছে, পাশে, নিকটে বা ধারে ব্যবহার করার বোঝানোর জন্য আমরা সেন্টেন্সে বাই ব্যবহার করি। এরপর আমরা ফর, কোনো ব্যক্তির জন্য বা স্থানের জন্য, কোনো ব্যক্তির জন্য বা স্থানের জন্য বোঝাতে ফর আমরা ব্যবহার করি। যেমন দেখো ফাদার হ্যাজ বট এ ড্রেস ফর মি। ফাদার হ্যাজ বট এ ড্রেস ফর মি, অর্থাৎ বাবা আমার জন্য একটি ড্রেস, জামা কিনেছে। অর্থাৎ জন্য, কোনো ব্যক্তির জন্য, এখানে ফর মি ব্যক্তির জন্য, বাবা আমার জন্য একটি জামা কিনেছে। আবার বস্তুর জন্য যখন, স্থানের জন্য যখন বোঝাবে তখনও ফর ব্যবহার করা হবে। যেমন দেখো উই নিড বুকস ফর আওয়ার লাইব্রেরি। উই নিড বুকস ফর আওয়ার লাইব্রেরি,
অর্থাৎ আমাদের লাইব্রেরির জন্য আমাদের বই প্রয়োজন, লাইব্রেরির জন্য আমাদের বই প্রয়োজন। ফর, তো এখানে প্রিপোজিশন কোনটি? ফর। এরপরে পরবর্তী প্রিপোজিশন ফ্রম। ফ্রম সম্পর্কে দেখি আমরা একটু। ফ্রম থেকে বোঝাতে, অর্থাৎ কোনো কিছু শুরু থেকে, কোথা থেকে আরম্ভ হয়েছে এরকম বোঝাতে। যেমন দেখো উদাহরণ একটি, দ্য ট্রেন স্টার্টেড ফ্রম কমলাপুর। ট্রেনটি কোথা থেকে শুরু হয়েছে বা কোথা থেকে তার সূচনা শুরু করেছে? কমলাপুর থেকে। তাহলে দ্য ট্রেন স্টার্টেড ফ্রম কমলাপুর, এখানে প্রিপোজিশন কোনটি? ফ্রম। ওকে। এরপরে ইন, সময়ের ব্যাপকতা বোঝাতে। সময়ের ব্যাপকতা বোঝাতে সেন্টেন্সে যখন আমরা সময়ের ব্যাপকতা বুঝাবো তখন ইন ব্যবহার করব। যেমন দেখো, আই ওয়াজ নট ইন দ্য কান্ট্রি ইন 2015। আই ওয়াজ নট ইন দ্য কান্ট্রি ইন 2015, অর্থাৎ 2015 সাল পর্যন্ত আমি দেশে ছিলাম না। সময়ের ব্যাপকতা বোঝাতে ইন ব্যবহার করা হয়। এরপরে নির্দিষ্ট সময় পরে বোঝাতে। নির্দিষ্ট সময় পরে বোঝাতে, অর্থাৎ একটি সময়, নির্ধারিত সময় তারপরে যদি বোঝাতে চাই তখন আমরা ইন ব্যবহার করব। যেমন দেখো, হি উইল রিটার্ন ইন এ ফিউ ডেজ। হি উইল রিটার্ন ইন এ ফিউ ডেজ, অর্থাৎ সে কিছুদিন পরে, সে কিছুদিন পরে সে ফিরবে, কিছুদিন পরে সে ফিরবে। তাহলে হি উইল রিটার্ন ইন এ ফিউ ডেজ, অর্থাৎ তিনি কিছুদিনের মধ্যে তিনি ফিরে আসবেন। হি উইল রিটার্ন, তিনি ফিরবেন কিছুদিনের মধ্যে। সময়ের ব্যাপকতা মানে কিছুদিনের মধ্যেই বোঝাতে, কিছুদিনের মধ্যেই তিনি ফিরে আসবেন। একটি সময়ের ব্যাপকতা, নির্দিষ্ট সময় পরে উনি ফিরে আসবেন, নির্দিষ্ট সময় বোঝাতে ইন ব্যবহার করা হয়েছে। আর এটা সময়ের ব্যাপকতা বোঝাতে, অর্থাৎ আই ওয়াজ নট ইন দ্য কান্ট্রি ইন 2015। সময়ের ব্যাপকতা 2015 সালে আমি দেশে ছিলাম না। তাহলে এই সেন্টেন্সে প্রিপোজিশন ইন এবং এই বুঝাতে প্রিপোজিশন ইন। আচ্ছা, এরপরের প্রিপোজিশন অফ সম্পর্কে আমরা জেনে নিই। অফ, উৎপাদন বুঝাতে, অর্থাৎ সেন্টেন্সে যখন উৎপাদন বোঝাবো তখন কৃষি থেকে উৎপত্তি হয়েছে, কি থেকে এটার উৎপত্তি হয়েছে, উৎপাদন কি দিয়ে, তখন অফ ব্যবহার করব। যেমন ইট ইজ আ শার্ট অফ কটন। ইট ইজ এ শার্ট অফ কটন। এবং কোনো কিছুর গুণাগুণ যখন বুঝাবো তখনও আমরা কি ব্যবহার করব? অফ ব্যবহার করব। গুণাগুণ যখন বুঝাবো তখন আমরা অফ ব্যবহার করব। অর্থাৎ দ্য কালার অফ সি ওয়াটার ইজ ব্লু, অর্থাৎ সাগরের পানির রং নীল। সাগরের পানির রং নীল, এখানে সাগরের পানির একটা গুণাগুণ বোঝাচ্ছে যে নীল রং। তো যখন কোনো কিছুর গুণাগুণ বোঝাচ্ছি তখন আমরা কি ব্যবহার করছি? অফ ব্যবহার করছি। এবং উৎপাদন যেটাতে বোঝাচ্ছি, ইট ইজ আ শার্ট অফ কটন, অর্থাৎ এটা তুলা থেকে পাওয়া সুতার জামা। এখানে কোথা থেকে পাওয়া? তুলা থেকে পাওয়া সুতার জামা উৎপাদন বোঝাচ্ছে, এজন্য এখানে প্রিপোজিশন অফ। আর এটি কোনো কিছুর গুণাগুণ বোঝাচ্ছে। যখন কোনো কিছুর গুণাগুণ বোঝাচ্ছে সেন্টেন্সে তখন আমরা অফ ব্যবহার করছি। যেমন দ্য কালার অফ সি ওয়াটার ইজ ব্লু, অর্থাৎ সাগরের পানির রং হচ্ছে নীল। তাহলে এই দুইটি সেন্টেন্সে প্রিপোজিশন কোনটা? এখানে প্রথম সেন্টেন্স হচ্ছে অফ এবং পরের সেন্টেন্স হচ্ছে অফ। ওকে, এরপরে দেখো অন, কারো উপর ভর করে বোঝাতে আমরা সেন্টেন্সে অন ব্যবহার করি। যেমন হি স্টুড অন ওয়ান ফুট, সে এক পায়ের উপর দাঁড়িয়েছিল। কিসের উপরে দাঁড়িয়েছিল? এক পায়ের উপরে দাঁড়িয়েছিল। কোনো কিছুর উপরে ভর করে বোঝাতে যখন আমরা বুঝাচ্ছি তখন আমরা সেন্টেন্সে অন ব্যবহার করছি। এরপর দেখো অনের আরেকটি ব্যবহার, এখানে সপ্তাহ অথবা তারিখের পূর্বে।
সপ্তাহ অথবা তারিখের পূর্বে যখন বোঝাবো সেন্টেন্সে তখন আমরা অন ব্যবহার করব। যেমন দেখো, দ্য স্কুল রিমেইনস ক্লোজড অন এভরি ফ্রাইডে। দ্য স্কুল রিমেইন ক্লোজড অন এভরি ফ্রাইডে, অর্থাৎ প্রতি শুক্রবার স্কুল বন্ধ থাকে। কখন বন্ধ থাকে? প্রতি শুক্রবার স্কুল বন্ধ থাকে। দ্য স্কুল রিমেইনস ক্লোজড অন এভরি ফ্রাইডে, প্রতি শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে। এখানে অন হচ্ছে প্রিপোজিশন এবং প্রথম সেন্টেন্সটিতেও প্রিপোজিশন কোনটি? অন। ঠিক আছে, এখন আমরা আরেকটি প্রিপোজিশন টু সম্পর্কে দেখব। টু যখন সেন্টেন্সের দিকে বা প্রতি এরকম নির্দেশ করে, এরকম বোঝায়, তখন আমরা টু ব্যবহার করি। যেমন উদাহরণ দেখো, হি ওয়াজ গোয়িং টু দ্য লাইব্রেরি। হি ওয়াজ গোয়িং টু দ্য লাইব্রেরি, অর্থাৎ সে লাইব্রেরির দিকে যাচ্ছিল, সে লাইব্রেরির দিকে যাচ্ছিল। টু এখানে দিক নির্দেশন করছে, দিক নির্দেশ করছে। কোন দিক? লাইব্রেরির দিকে, অর্থাৎ টু এখানে প্রিপোজিশন। এরপরে দেখো আন্ডার। আন্ডার, আচ্ছা, আন্ডার প্রিপোজিশনটি কখন বসে? কোনো কিছু নিচে অবস্থান বোঝাতে। কোনো কিছু নিচে যখন বোঝায় অবস্থান, তখন সেন্টেন্সে যখন আমরা কোনো কিছু নিচে অবস্থান বোঝাচ্ছি তখন আন্ডার ব্যবহার করব। যেমন দেখো, দেয়ার ওয়ার সাম রাইপ ম্যাঙ্গোস আন্ডার দ্য ট্রি। দেয়ার ওয়ার সাম রাইপ ম্যাঙ্গোস আন্ডার দ্য ট্রি, অর্থাৎ গাছের নিচে কিছু পাকা আম ছিল। গাছের নিচে কিছু পাকা আম ছিল, তাহলে কোনো কিছু নিচে অবস্থান বোঝাচ্ছে, অর্থাৎ গাছের নিচে বোঝাচ্ছে। গাছের নিচে বোঝাচ্ছি, এর জন্য আমরা আন্ডার ব্যবহার করেছি। যে পাকা আমগুলো কোথায় ছিল? গাছের নিচে। তো এখানে প্রিপোজিশন কোনটি? আন্ডার। আচ্ছা, এরপরে দেখো প্রিপোজিশন আরেকটি উইথ। উইথ উইথ এখানে যখন সেন্টেন্সে আমরা সাথে বুঝাবো, যখন সাথে বুঝাচ্ছি তখন উইথ ব্যবহার করব। যেমন দেখো, আই স এ উমেন স্ট্যান্ডিং উইথ হার বেবি ইন দ্য স্ট্রিট। আচ্ছা, আমি একটি মহিলাকে তার বাচ্চা, আমি রাস্তাতে একটি মহিলাকে তার বাচ্চা নিয়ে দেখেছিলাম। দাঁড়িয়েছিল, একটা মহিলা বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, আমি দেখেছিলাম। তাহলে আই স এ উমেন কি সাথে নিয়ে দাঁড়িয়েছিল? স্ট্যান্ডিং উইথ, সাথে নিয়ে দাঁড়িয়েছিল। কি সাথে নিয়ে দাঁড়িয়েছিল? হার বেবি, তার বাচ্চা, ইন দ্য স্ট্রিট, রাস্তাতে তার বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিল মহিলাটি। তাহলে এখানে সাথে বোঝাচ্ছে, কি সাথে? বাচ্চা সাথে নিয়ে। কি সাথে নিয়ে বোঝাচ্ছে? বাচ্চা সাথে নিয়ে। তাহলে এখানে প্রিপোজিশন হচ্ছে উইথ। ওকে, নেক্সটে দেখো উইদিন। উইদিন কোনো সময়ের মধ্যে, যখন কোনো সময়ের মধ্যে বোঝাচ্ছি, কোনো সেন্টেন্সের মধ্যে কোনো সময়ের মধ্যে বোঝানো হচ্ছে, তখন উইদিন ব্যবহার করব। যেমন দেখো, হি উইল কাম ব্যাক উইদিন অ্যান আওয়ার। হি উইল কাম ব্যাক উইদিন অ্যান আওয়ার, অর্থাৎ সে 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে। আচ্ছা, কোনো সময়ের মধ্যে, কতক্ষণের মধ্যে? এই সেন্টেন্সে কতক্ষণের উল্লেখ আছে? 1 ঘন্টার মধ্যে। সে 1 ঘন্টার মধ্যে ফেরত আসবে। তখন আমরা যখন কোনো সময়ের মধ্যে বোঝাচ্ছি তখন আমরা উইদিন ব্যবহার করছি। সে 1 ঘন্টার মধ্যে ফেরত আসবে, উইদিন অ্যান আওয়ার, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে সে ফেরত আসবে। ওকে শিক্ষার্থীরা, আমরা এখন কতগুলো প্রিপোজিশন সম্পর্কে জানলাম। চলো আরেকবার প্রিপোজিশনগুলো দেখে নিই প্রথম থেকে। এখানে দেখো, অ্যাবাউট, অ্যাভোভ, আফটার, before, behind, below, between, by, for, from, in, of, on, to, under, with, within। তো শিক্ষার্থীরা, তোমরা কি এই আলোচনা থেকে কিছুটা হলেও নিশ্চয়ই তোমাদের উপকার হয়েছে আশা করছি। আর তোমরা বাসায় প্রিপোজিশনটা আরেকবার ভালো করে দেখে নিবে, একটু প্র্যাকটিস করবে, আর যা পড়ালাম তা বারবার একটু খেয়াল করবে। আশা করি প্রিপোজিশনটা তোমাদের কাছে একটু সহজ লাগবে আগের থেকে। আর প্রিপোজিশন পরীক্ষাতে ব্যবহার
প্রিপোজিশন আন্ডারলাইন থাকে, শূন্যস্থান গ্যাপ পূরণ করতে হয় প্রিপোজিশন দিয়ে। তো প্রত্যেকটা প্রিপোজিশন সম্পর্কে যদি ভালো করে জেনে নাও, আশা করছি তোমরা ফিল ইন দ্য গ্যাপগুলো পূরণ করতে ভালো করবে, ভালোভাবে করতে পারবে, সহজ হবে তোমাদের জন্য। তো আশা করছি তোমরা ক্লাসটিতে মনোযোগ দিয়েছো এবং কিছুটা হলেও তোমরা শিখতে পেরেছো। নিশ্চয়ই তোমাদের কাছে আরও সহজ হয়ে উঠবে আস্তে আস্তে। তোমরা যদি একটু খেয়াল করে একটু মনোযোগী হও, আশা করছি তোমরা ভালোভাবে শিখতে পারবে। আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই। পরবর্তী দিনে অন্য নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার আসবো ইনশাল্লাহ। আশা করছি সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।